নমস্কার, আমি সঙ্গীতা আর আপনারা শুনছেন বহিঃপ্রকাশ। আজ পড়তে চলেছি শ্রী প্রচেত গুপ্তের উপন্যাস ৩ নম্বর চিঠি। আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। পড়াটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাতে পারেন। এখন পড়ছি ৩ নম্বর চিঠির পর্ব ২। গোকুলবাবু ঘরে ঢুকলেন। এখন আর তাকে বাঘের মতো লাগছে না। লাগার কোনো কারণ নেই। ঘণ্টাখানেক আগে থাকলেও এই মুহূর্তে আমি আর গোকুলবাবুর ভাড়াটে নই। আমি এখন এ বাড়ির অতিথি, গেস্ট। বসুন মেসোমশাই। মাসিমা কি শুয়ে পড়েছেন? গোকুলবাবু বসলেন না, বললেন, খাওয়া দাওয়া ঠিক হয়েছে তো? শম্ভুকে বলছিলাম ছেলেটাকে একটু দুধ দিতে পারতিস। দুধের অনেক রকম গুণ। রাতের দিকে পারলে একটু করে দুধ খাওয়া অভ্যাস করো বাপু। করবো মেসোমশাই, নিশ্চয়ই করব। তবে কি জানেন, দুধ তো আজকাল তেমন খাঁটি পাওয়া যায় না। তাই ভাবছি ক্ষীরের হ্যাবিট করলে কেমন হয়। এই ধরুন একটু ঘন ক্ষীর, অল্প মিষ্টি ফেলে এক চুমুকে মেরে দিলাম। নাও পান খাও। জীবনের মজা হলো যত অবাক হতে চাও প্রতি পদে পদে তার থেকে অনেক বেশি অবাক হতে হয়। ধরা যাক আমি চাইলাম অবাক হব 6, হয়ে গেলাম 8, নইলে পানও জুটে যায়। সাগর, তুমি নিশ্চয় ভাবছো কেন তোমাকে আমি আমার ঘরে নিয়ে এলাম। কেনই বা এত খাওয়ানো দাওয়ানো, ভাবছো না? বাড়ি ভাড়ার ইতিহাস যদি তুমি তন্ন তন্ন করে ঘাটো তাহলেও এরকম দৃষ্টান্ত তুমি পাবে না। ভাবছিলাম মেসোমশাই, এখন আর ভাবতে পারছি না। মানুষের মহত্ব নিয়ে ভেবে কোনো লাভ নেই। সম্ভবত আপনি একটা ইতিহাস তৈরি করতে চাইছেন। ওসব বাজে কথা বাদ দাও। আমি আসলে তোমার উপর একটা থেরাপি এক্সপেরিমেন্ট করছি। ভাড়া আদায়ের থেরাপি। ভাড়া আদায়ের অনেক পথ এতদিন বাড়িওয়ালারা দেখিয়েছে। জল বন্ধ, ঘাট ধাক্কা, মস্তান, পুলিশ, কোর্ট, বহু ব্যবহারে এগুলির অবস্থা খুবই জীর্ণ। ম্যালেরিয়ার মশারা যেমন কুইনাইনে অভ্যস্ত হয়ে গেছে, ভাড়াটিয়ারাও এসবে অভ্যস্ত হয়ে পড়েছে, গায়ে মাখে না। তাই ভেবে দেখলাম যদি কিছু করতে হয় তাহলে আর ও পথে হবে না, মনের দিক থেকে এগোতে হবে। তাই আমার থেরাপি অন্যরকম, তালা থেরাপি। ভাড়াটের ঘরে তালা দিয়ে তাকে যত্ন আয়ত্তি করে রেখে দাও। প্রতি মুহূর্তে সে যেন তার তালামারা ঘরটা দেখতে পায় অথচ ঢুকতে না পারে। এতে তার মনে একটা চাপের সৃষ্টি হবে। একটা সময় নিজেকে তার খাঁচায় বন্ধ জন্তুর মতো মনে হবে। শরীরটা মুক্ত কিন্তু মনটা বন্দী। এই জন্তু অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য সে তখন বাকি পড়ে থাকা ভাড়া জোগাড়ের চেষ্টা করবে এবং একসময় জোগাড় করেও ফেলবে। থেরাপিটা তোমার কেমন মনে হচ্ছে সাগর? গোকুলবাবুর কথায় আমি মুগ্ধ। এরকম একটা গোলগাল ভুঁড়ি সম্পন্ন মানুষ এমন একটা তত্ত্ব ভাবলো কিভাবে? দারুণ মনে হচ্ছে মেসোমশাই। শুধু দারুণ নয়, অতিরিক্ত দারুণ। গোকুলবাবুর খুশি খুশি গলায় বললেন, থেরাপিটা যদি কাজ দেয় সাগর, তাহলে বাড়িওয়ালা ভাড়াটের সম্পর্কে একটা নতুন দিগন্ত খুলে যাবে। পিঠ সোজা করে বললাম, যাবে মানে? যাবেই তো। তবে মুশকিল হলো আমার এখনও নিজেকে ততটা জন্তু জন্তু মনে হচ্ছে না। তবে ঘাবড়াবেন না মেসোমশাই, ওসব ওষুধের কাজ করতে সময় লাগে। কাল সকালে হয়তো মনে হবে। দরকার হলে আমি না হয় নিচে নেমে বন্ধ ঘরের সামনে খানিকটা ঘুরে বেড়াবো। চোখের সামনে তালামারা ঘরটা দেখলে হয়তো তাড়াতাড়ি অ্যাকশন শুরু হবে। গোকুলবাবু বললেন, এই তো গুড বয়ের মতো কথা। এরপর তিনি উঠে দাঁড়িয়ে পকেট থেকে একটা খাম বের করলেন। খামটা আমার হাতে দিয়ে বললেন, এই নাও, তোমার নামে আজ একটা চিঠি এসেছে। নাও ধরো। সাগর, মনে রেখো এটাই তোমার শেষ চিঠি পাওয়া। কাল থেকে তোমার লেটার বক্স আমি টিপ তালা মেরে বন্ধের ব্যবস্থা করেছি। তুমি বক্সের ফাঁক ফোকর দিয়ে দেখতে পাবে তোমার নামে সেখানে চিঠি পড়ে আছে, কিন্তু নিতে পারবে না। পড়তে ইচ্ছে করবে, পড়তে পারবে না। প্রথমে মনে একটা অস্বস্তি হবে, তারপর সেটা শরীরের মধ্যে ছড়িয়ে পড়বে। মনে হবে লেটার বক্সটা ভেঙে ফেলি, সাহসে কুলোবে না। গোকুলবাবু দম নিতে একটু থামলেন, বললেন, ব্যাটারা পানে বেশি খয়ের দিয়েছে, হারামজাদা। খয়ের কি সস্তা? পয়সা লাগে না?
নাও শুয়ে পড়ো সাগর, রাত অনেক হলো, শুভরাত্রি। গোকুলবাবু চলে গেলেন। গোকুলবাবু চলে গেলে প্রথমে ঘরের দরজা দিলাম, তারপর খামটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম আমার নামে বড় একটা চিঠি আসে না। দেশের বাড়ি থেকে মা মাঝে মধ্যে লেখে, সে চিঠি কয়েক লাইনের। সাগর, কেমন আছিস? কাজকর্মের কোনো খবর হলে জানাবি। এত বড় ছেলের বেকার থাকা ভালো দেখায় না। তোর বাবা চিন্তায় থাকে। মেজদা বলেছে কম্পিউটারটা শিখে নিলে একটা কিছু ব্যবস্থা করতে পারে। কম্পিউটার শিখতে আজকাল নাকি তেমন খরচ হয় না। একবার চেষ্টা করে দেখ। ঠিক সময় খাওয়া দাওয়া করবি, খালি পেটে থাকিস না। পকেটে বিস্কুট রেখে দিস। এই চিঠি সেরকম নয়, খাম দেখে বুঝতে পারছি। খাম ছিঁড়ে চিঠি বের করলাম এবং চমকে উঠলাম। এই চিঠি 3 নম্বর চিঠি, সম্ভবত পৃথিবীর ক্ষুদ্রতম। সাদা ফুলস্কেপ কাগজে যত্ন করে লেখা মাত্র 2টো শব্দ। খুব খুঁজছি। প্রেরকের নাম ঠিকানা কিছুই নেই। খামের উপর পোস্ট অফিসের স্ট্যাম্প ঝাপসা। সেখান থেকে যে কিছু বুঝবো সে সুযোগও রাখেনি। চিঠিটা আমি 1বার পড়লাম, 2বার পড়লাম, 3বার পড়লাম। হাতের লেখা নারীর না পুরুষের ধরতে পারছি না। কে আমাকে খুঁজছে? কেন খুঁজছে? এই কি ধরনের জ্বালাতন! একজন খুব খুঁজছে, কিন্তু কে খুঁজছে, কেন খুঁজছে জানতে পারছি না। এ তো কঠিন শাস্তি। অনেক রাত পর্যন্ত চিঠিটা হাতে নিয়ে বসে থাকলাম। ভাড়া, বাড়িওয়ালা, ঘরে তালা সব ভুলে গেছি। মাথার মধ্যে শুধু ঘুরছে, খুঁজছি, তোমাকে খুঁজছি। মারাত্মক, ভয়ঙ্কর। আরও খানিকক্ষণ বসে থাকার পর ঠিক করলাম, না, এভাবে চলবে না। এই অস্বস্তি থেকে মুক্তির একটাই পথ, পত্রপ্রেরককে খুঁজে বের করতে হবে। কাজটা অসম্ভব, তবু করব। কাল সকালেই মনে মনে একটা লিস্ট করে ফেলব, সম্ভাব্য নামের তালিকা। সেই তালিকা ধরে খোঁজ শুরু করতে হবে। গভীর রাতে ছাদে পায়চারি করতে যাওয়ার সময় কি মনে হলো, বিছানার চাদরটা তুলে নিয়ে গেলাম। অল্প হাওয়ার মতো রয়েছে। হাওয়া নয়, হাওয়ার রেশ। ছাদের মেঝেতে চাদর পেতে টান টান হয়ে শুয়ে পড়লাম। ছাদের মেঝেতে চাদর পেতে টান টান হয়ে শুয়ে পড়তেই আকাশ ভরা তারা ঝাঁপিয়ে পড়ল আমার বুকের উপর। প্রকৃতির এই একটা দোষ, সে মানুষের বাদ বিচার করতে শিখেনি। নইলে বড়লোক বাড়িওয়ালার আকাশ কখনো গরিবের ভাড়াটের কাছে এসে বলে, অনেক কথা বলেছিলাম কবে তোমার কানে কানে, কত নিশীথ অন্ধকারে, কত গোপন গানে গানে। সে কি তোমার মনে আছে? তাই শুধাতে এলাম কাছে। রাতের বুকে মাঝে তারা মিলিয়ে আছে সকলখানে। আহা, বেঁচে থাকা এত আনন্দের! টেলিফোন বেজে যাচ্ছে, অথচ কল্যাণ ধরছে না। এরকম হওয়ার কথা নয়। কল্যাণের টেবিলেই টেলিফোন, বাজলেই সে ধরে। এর কারণ টেলিফোন নয়, তার বউ চন্দ্রা। চন্দ্রার একটা দোষ হলো, সে টেলিফোন করেই হড়বড়িয়ে কথা বলতে থাকে। তার মাথাতেই থাকে না সে একটা অফিসে টেলিফোন করেছে, সেখানে তার স্বামী ছাড়াও অন্য কেউ ফোনটা ধরতে পারে। তার ধারণা কল্যাণী কেবল রিসিভার তুলবে। হ্যালো না বলেই চন্দ্রা কথা শুরু করে। তাও আবার সাধারণ কথা নয়, প্রাইভেট সব কথা। যেমন জানালা দিয়ে মাছের আঁশ ফেলা নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, বুনির অঙ্কে 3 পাওয়া, বুড়ো বয়সে কল্যাণের মেজ মামা কোন মহিলার পিঠে হাত দিতে গিয়ে মামিমার হাতে ধরা পড়েছেন, এই সব কথা বলার সময় সে থাকে খুবই উত্তেজিত। কল্যাণ তাকে বহুবার বারণ করেছে, এটা তুমি কি করো চন্দ্রা? কেন, কি করি আবার জিজ্ঞেস করছো? ফোনটা ধরেই শুরু করো কথা, আগে তো দেখবে ওদিকে কে ধরেছে। চন্দ্রা জিভ কেটে বলে, এ মা, তুমি ধরো না? আমি ধরি, কিন্তু সব সময় তো ধরি না। আমার তো আলাদা ঘর, আলাদা টেলিফোন নেই। ভাবছি এবার একটা মোবাইল নেব। তুমি এরপর থেকে মোবাইলেই করবে। চন্দ্রা হেসে বলে, সেটাই ভালো, তাই নাও, তাহলে আর গোলমাল হবে না। যতদিন না মোবাইল নিচ্ছি ততদিন তুমি একটু সতর্ক থেকে কথা বলবে। আগে জেনে নেবে সত্যি সত্যি ওপাশে আমি আছি কিনা।
চন্দ্রা বড় করে ঘাড় নেড়েছিল, কিন্তু লাভ হয়নি। দুদিনের মধ্যেই যাচ্ছে তাই কাণ্ড হলো। কল্যাণ সিটে ছিল না, ফোন ধরেছিল পিয়ন বলরাম। চন্দ্রা ফোন ধরেই কাজের মেয়েটার বিরুদ্ধে নালিশ শুরু করে। তার কাছে খবর এসেছে সেই মেয়ে নাকি গলির মুখে স্ত্রীর ছেলের সঙ্গে মাখামাখি শুরু করেছে। দুপুরের দিকে এই মাখামাখি বেশি হচ্ছে। ছেলে নাকি নির্জন দুপুরেই সেই মেয়ের হাত ধরে স্ত্রী করা শেখাচ্ছে। ঘটনা এখানেই শেষ করেনি চন্দ্রা। সে একটানা বলরামের কানে ধরা ফোনে বলে যেতে থাকে, তোমার তোমার কোনো কথা শুনবো না, ওই মেয়েকে আমি রাখবো না, ঠিক করে ফেলেছি। এটা ভদ্রলোকের বাড়ি, ভদ্রলোকের বাড়ি সব মেনে নেওয়া যায়, কিন্তু এই জিনিস মানা যায় না। দরকার হলে দুটো বাসন মেজে আমি নিজেই মেজে নিতে পারবো, সেরকম হলে তুমি অফিস থেকে ফিরে এসে মাজবে, কিন্তু ওকে আর কিছুতেই কোনো মতেই নয়। মেয়ে যদি আমার হাতে পায়ে ধরে তাহলেও আমি গলছি না। তোমাকে বলতেও লজ্জা করছে। ছি 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 ছি, নেহাত নিজের স্বামী বলে বলছি, অন্যের হলে বলতাম না। আজ জামার পিঠ দিয়ে দেখি ওই মেয়ের ব্রায়ের স্ট্র্যাপ খোলা। ছি ছি, ভাবো এবার কাণ্ড। আজ ব্রা খোলা, কাল জামা খোলা থাকবে। এরপর ওকে আর রাখা যায় না। বলো তুমি রাখা যায়? আমি আজই মাইনে হাতে দিয়ে দূর করে দেব। এ পর্যায়ে বলরাম মিনমিন করে বলল, ম্যাডাম, আমি বলরাম সাহেব এখন টেবিলে নাই। এ কারণেই কল্যাণ কোনো ঝুঁকি নেয় না। টেলিফোন বাজলে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু আজ পড়ছে না। কল্যাণ কি টেবিলে নেই, নাকি নম্বর ভুল হলো? আমি আবার প্রথম থেকে গোটা প্রক্রিয়া শুরু করলাম। মন দিয়ে ডায়াল ঘোরালাম। টেলিফোন বাজতে শুরু করলো। ক্রিং 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 ক্রিং। কল্যাণ ফোন ধরতে দেরি করায় আমি একটু চিন্তিত, তবে বেশি চিন্তিত নই। এই ফোন নিয়ে বেশি চিন্তা করতে নেই। এর কারণ হলো এ ফোন এমনি ফোন নয়, একটা বিশেষ ফোন। আমি নিজে এ ফোন তৈরি করেছি। ল্যান্ড ফোন, মোবাইল ফোন, ওয়াকি ফোনের মতো এরও একটা নাম দিয়েছি, মনোফোন। মনোফোন থাকে মনের ভেতরে, সম্পূর্ণ খরচহীন হওয়ায় কোনো দুর্ভাবনা নেই। যখন খুশি, যাকে খুশি, যত খুশি টেলিফোন করা যায়। মজার ব্যাপার হলো, মনোফোন মনের টেলিফোন হলে কি হবে, তার মধ্যে অন্য ফোনের সব বদগুণই আমি রেখেছি, ইচ্ছে করেই রেখেছি। এতে একই সঙ্গে কল্পনা আর বাস্তবের স্বাদ পাওয়া যায়। তাই মনোফোনে রং নাম্বার, এনগেজড, ক্রস কানেকশন সবই রয়েছে। এতক্ষণে কল্যাণ টেলিফোন তুলেছে। কিরে, টেবিল ছেড়ে কোথায় গিয়েছিলি? কল্যাণের গম্ভীর গলা শুনতে পেলাম। নিচে পান কিনতে গিয়েছিলাম। বল কি দরকার? সে কিরে, এরকম একটা হাই টাইমে কাজ না করে পান কিনতে গিয়েছিলি? কাজে ফাঁকি দেওয়ার জন্য তোরা সব রকম নেশা করতে শুরু করেছিস যে, ব্যাপারটা কি বলতো? কোনোদিন শুনবো ফাইল দেখতে দেখতে গাঁজা টানতে বেরিয়েছিস। ইস, এইভাবে আমাদের দেশে যে কত ম্যান আওয়ার নষ্ট হয়। কল্যাণের গলা আরও গম্ভীর হলো। বাজে কথা বলিস না তো সাগর, তুই চাকরি বাকরি করিস না, একটা বেকার। শুধু বেকার নয়, ফালতু ধরনের বেকার। কাজকর্মের কোনো ইচ্ছাও তোর নেই। তুই দেশ নিয়ে জ্ঞান দিস না। ফোন করেছিস কেন তাই বল। আমি হাসলাম, বললাম, তোর কাছে টিফিন খেতে যাব ভাবছি। বাটার টোস্ট, সেই ছোট সাইজের দুটো মর্তমান কলা আর একটা ডিম সিদ্ধ। নিশ্চয় ভাবছিস পকেটে পয়সা নেই। ভাবছিস তো? ঠিকই ভাবছিস। সত্যিই পকেটে কোনো পয়সা নেই। একটা 500 টাকার নোট আছে। 500 টাকা দিয়ে কলকাতা শহরে অনেক কিছুই করা যায়, কিন্তু কলা পাউরুটি খাওয়া যায় না। বাজে কথা বলিস না সাগর, 500 টাকার নোটে একটা প্রেস্টিজ আছে। তোর পকেটে ঢুকবে না। আমার পয়সা খাবি সেটা বল। ঠিক আছে, ঠিক বলেছিস, তবে সেটাই সব নয়। তুই আমায় খুঁজছিলি, এখন হাতে সব আছে, তাই ভাবলাম দেখা করে আছি। তুই আমায় খুঁজছিলি, এখন হাতে সময় আছে, তাই ভাবলাম দেখা করে আসি। কল্যাণ যেন আকাশ থেকে পড়ল। তোকে খুঁজছি আমি? না না, একেবারেই তোকে খুঁজছি না। তোকে নিয়ে কোন কর্ম হবে যে তোকে খুঁজবো? তাছাড়া আজ আমার হাতে একটু সময় নেই। ফোন ছেড়ে দে সাগর, এখনই বসের সঙ্গে জরুরি মিটিং আছে। আমি ফোন ছাড়লাম না। বলল, খাবো তো আমি, তোর সময় দরকার কেন? আর খেতে তো বেশি সময় লাগবে না। তুই এখনই তোদের ক্যান্টিনের টোস্ট বলে দে, একটু নরম নরম করে সেকে যেন।
আর শোন, বেশি করে মাখন দিতে বলবি। দু পিঠেই মাখন লাগানো কোনো প্রভিশন তোদের ক্যান্টিনে আছে? থাকলে ভালো হয়, না থাকলেও ক্ষতি নেই। তুই স্পেশাল অর্ডার দে। রুটির দু পিঠে মাখন লাগালে অনেক সময় বাঁচে, অনেকটা সময় বাঁচবে। কোত করে গিলে ফেলতে পারবো। কলাটা না হয় হাতে নিয়েই বেরিয়ে যাব। রাস্তায় হাঁটতে হাঁটতে কলা খাওয়া খুবই ইন্টারেস্টিং জিনিস। রাস্তায় পেয়ারা খাওয়া যায় কিন্তু কলা খাওয়া যায় না। আজ ভাবছি খেয়ে দেখব কেমন হবে বলতো। কল্যাণ কঠিন গলায় বলল, খুবই অসাধারণ হবে। তুই বরং একটা কাজ কর, 500 টাকার কলা কিনে রাস্তাতেই খেতে শুরু করে দে। মনে হচ্ছে আজ শুরু করলে কাল বিকেলের মুখে শেষ হয়ে যাবে। সময়ও কাটলো, খিদেও মিটলো, আবার টাকাটাও খরচ করতে পারলি। এক ঢিলে 3 পাখি মারবি। প্লিজ, এখানে কষ্ট করে তোকে আসতে হবে না। এ পর্যন্ত বলেই কল্যাণ ফোন কেটে দিল। মনোফোন কাটা না কাটার ব্যাপারটা ইচ্ছে করলে আমি নিজের হাতে রাখতে পারতাম, কিন্তু রাখিনি। এতে মজা কমে যেত। আমি দাঁড়িয়ে আছি ডালহৌসি মোড়ে। এখানে সকলেই খুব ব্যস্ত। অফিস পাড়ায় সব কিছুই তাড়াহুড়ো করতে হয়। এটাই নিয়ম। অফিস যেতে হয় হন হন করে, বাড়ি ফিরতে হয় লাফাতে লাফাতে, চাকরি খুঁজতে হয় ছুটতে ছুটতে, সিগারেট টানতে হয় সাই সাই করে, বাদাম খাওয়ার সময় মুখ চালাতে হয় মেশিনের মতো, এমনকি আকাশ দেখতে হয় ঝটপট। পাখির ডাক শুনতে হলে বড়জোর বরাদ্দ থাকে 5 সেকেন্ড। কারো সঙ্গে হঠাৎ দেখা হলেও কোনো উপায় নেই, কথা সারতে হবে হড়বড় করে। আশ্চর্য ব্যাপার হলো, এখানে প্রেমিকার জন্য অপেক্ষা করতে হলে একটা ছটফটে ভাব রাখতে হয়। সময় নেই এই ভাবটা। আমারও জরুরি কাজ আছে, কিন্তু আমি কোনো ব্যস্ততা অনুভব করছি না। এটা ঠিক নয়। যে জায়গায় যা নিয়ম সেটা মানতে হয়। ভেতরে ভেতরে ব্যস্ততা আনবার চেষ্টা করছি, আসছে না। কেমন লজ্জা লজ্জা করছে, অড ম্যান আউটের মতো মনে হচ্ছে। বাপু হে, এ তোমার জায়গা নয়। আমি বাস স্টপের দিকটায় সরে এলাম। ভাবটা এমন যেন বাসের জন্য অপেক্ষা করছি। অবশ্য তাতেও স্বস্তি নেই। পাশের ভদ্রলোক বাসের অপেক্ষাতেও একটা গতি এনে ফেলেছেন। উত্তেজনায় একবার ফুটপাথে উঠছেন, একবার রাস্তায় নামছেন, মাথা ঘোরাচ্ছেন বন বন করে। দুদিকেই মাথা ঘোরানোর ফলে ভদ্রলোক কোন দিকে বাসের জন্য অপেক্ষা করছেন বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে উল্টো দিকের বাস আগে এলে হুটোপুটি করে তাতেই উঠে পড়বেন। লক্ষ্যটা বড় কথা নয়, তাড়াটাই আসল। ভদ্রলোক এই গরমেও একটা ধূসর রঙের কোট প্যান্ট পরেছেন। টাই পরেছেন কি? আমি উকি মেরে দেখলাম, না, পরেননি। আমার হাতে একটা নয়, জরুরি কাজ দুটো। 3 নম্বর চিঠির প্রেরককে খুঁজে বের করা এবং যত শীঘ্র সম্ভব কলকাতা শহর ছেড়ে পালানো। পরের জরুরি কাজটা কাল রাত পর্যন্ত হিসেবে ছিল না, আজ সকালের পরেই এসেছে। গোকুলবাবু মানে আমার বাড়িওয়ালার স্ত্রী কমলা দেবী সকালে চায়ের কাপ হাতে ছাদের ঘরে আসার পর। সকালবেলা খোদ বাড়িওয়ালিকে দেখে আমি চমকে উঠি, ধরফর করে উঠে দাঁড়াই। মহিলা টেবিলে চায়ের কাপ রেখে শান্ত গলায় বললেন, বসো সাগর। রাতে ঠিকমতো ঘুমিয়েছ তো? আমতা আমতা করে বললাম, হয়েছে মাসিমা, খুব ভালো হয়েছে। তোমার সঙ্গে একটা দরকার আছে, তোমাকেই কদিন ধরে খুঁজছিলাম। আমি নড়ে চড়ে বসলাম। খুঁজছিলাম মানে চিঠিটা ওর লেখা নাকি? তা কি করে হয়? আমি খানিকটা আমতা আমতা করে বলি, আমি কটা দিন দেরি করে বাড়ি ফিরছিলাম মাসিমা। তাই হবে। আপনি শম্ভুকে দিয়ে খবর পাঠালেও হতো না? না হয় ওপরে চলে আসতাম। আমি ঘুরিয়ে ফিরিয়ে চিঠির খবরটা নেওয়ার চেষ্টা করছি। কমলা দেবী গলা নামিয়ে বললেন, না, হতো না। খোঁজার কারণটা গোপনীয়। নিজেই মুখের বলার জন্য অপেক্ষা করছিলাম। নাও, চা খাও। সকালে খালি পেটে চা ভালো নয়, কিন্তু বিস্কুটও এনেছি। চা বিস্কুট খেতে খেতে কথা শোনো। আমি বাধ্য ছেলের মতো চায়ের কাপ হাতে তুলে নিলাম। শুধু চা নয়, সত্যি প্লেটে 2টো বিস্কুটও আছে। না, ইনি চিঠি লেখেননি। কমলা দেবী ঘরের একমাত্র চেয়ার টেনে বসলেন, বললেন, চিন্তা নেই, বেশি সময় নেব না। তোমার মেসোমশাই বললেন তোমার অনেক কাজ, বেশিক্ষণ যেন আটকে না রাখি। গোকুলবাবু নিশ্চয়ই টাকা জোগাড়ের কথা বলতে চেয়েছেন। ভেবেছেন সাগর সকাল থেকেই ভাড়া টাকা জোগাড়ের জন্য বেরিয়ে পড়বে।
সত্যি কথা বলতে কি, টাকার কথাটা আমি একেবারে ভুলেই মেরে দিয়েছি। এই হচ্ছে মুশকিল, অতিরিক্ত আয়েসে কাজের জিনিস মাথা থেকে বেরিয়ে যায়। মুনি ঋষিরা কি সাধেই কঠোর জীবনযাপন করতেন? কাজের কথা যাতে মাথা থেকে বেরিয়ে না যায় তার জন্যই করতেন। আমি বললাম, না না মাসিমা, আপনি সময় নিয়েই বলুন। বেশি সময় নেব না বললেও কমলাদেবী বেশি সময় নিলেন এবং যা বললেন তা মারাত্মক। শুনতে শুনতেই হাত পা ঘেমে উঠল। একেই বলে বিপদের উপর বিপদ, একেই বলে বিপদের উপর বিপদ। 7 মাসের ভাড়া বাকির জল যে এত দূর গড়াতে পারে তা ভাবতে পারছি না। ঘটনাটা মারাত্মক। এরা শুধু জামাই আদর দিয়ে আমাকে বেঁধে রাখতে চাইছে না, সত্যি সত্যি জামাই করতেও চাইছেন। কমলা দেবী তার দূর সম্পর্কে এক বঞ্ঝির সঙ্গে আমার বিয়ে দিতে চান। ইচ্ছে আজকের নয়, অনেক দিন ধরেই নাকি কথাটা তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। বলার সুযোগ পাচ্ছিলেন না, এখন পেয়েছেন। পেয়ে যা বললেন তা এই রকম। বয়স একটু বেশি হলেও পাত্রী দেখতে শুনতে ভালো, নাম পৃথা, ডিভোর্সি, ফলে সংসার সম্পর্কে আজকালের মেয়েদের মতো কাঁচা নয়, অভিজ্ঞতা আছে। বিয়ের ব্যাপারে সংসার সম্পর্কে অভিজ্ঞতা খুবই প্রয়োজনীয় একটি জিনিস। একটি কন্যাও আছে, ফুটফুটে সেই মেয়ের নাম ঝুমকি। বাবার দেওয়া নাম ছিল ঝুনু। কোর্ট কাচারি মিটে যাওয়ার পর ঝুনু নাম বদলে ঝুমকি রাখা হয়েছে। কমলা দেবীর ডাক নাম, ভালো নাম সব বদলানোর কথাই বলেছিলেন। ডিভোর্সি বাবার নাম নিয়ে মায়ের কাছে থাকতে নেই, এটা একটা অপমানের বিষয়। স্কুল টুলের কারণে ভালো নাম বদলানো যায়নি। ঝুমকি সরোজিনী বালিকা বিদ্যালয়ের ক্লাস 6-এ পড়ে, 7-এও হতে পারে। লেখাপড়ায় খুবই ভালো, সব বিষয়েই হাই নম্বর, শুধু ভূগোলে একটু কাঁচা। ঝুমকির ক্লাস শুনে ঘাবড়ানোর কিছু নেই। পাত্রীর বিয়ে হয়েছিল কম বয়সে, মেয়েও হয়েছে কম বয়সে, ভালোবাসার বিয়ে। স্কুলের গণ্ডি পেরোনোর পরপরই বাড়িতে লুকিয়ে বিয়ে। তবে পুরনো কাসুন্দি ঘেটে লাভ কি? কোনো লাভ নেই। লাভ হলো এখনকার কথায়। সেই কথা হলো, পৃথার টাকা পয়সার চিন্তা নেই। বাপের বাড়ি আর প্রাক্তন স্বামী দুতরফের পয়সাই পেয়েছে, অ্যামাউন্ট ভালোই। ডিভোর্সের সুবাদে কসবায় ফ্ল্যাট আছে। ফ্ল্যাট 3 রুম, ডাইনিং কাম লিভিং একটু ছোট। পরে ভেঙে বাড়িয়ে নেওয়া প্রভিশন রয়েছে। এতটা বলে কমলা দেবী চুপ করলেন। আমার দিকে তাকিয়ে বললেন, কেমন বুঝলে? আমি চায়ের কাপে ঠোঁট রেখে বিষম খেলাম। বললাম, ভালো মাসিমা, খুবই ভালো, কিন্তু আমি তো এখনো। কমলা দেবী হাত তুলে থামালেন। তুমি তো এখনো কি কাজকর্মের কথা বলছো তো? দেখো বাবা, চাকরিওয়ালা স্বামী পৃথার দরকার নেই। তার জন্য এখন একটা বেকার স্বামীর দরকার, সর্বক্ষণ সঙ্গে সঙ্গে থাকতে পারবে। বুঝুই তো, বয়স কাঁচা, একা থাকে, মেয়েটাও বড় হচ্ছে। হাজার লোক এসে ভাব জমাতে চায়, দারোয়ান রেখে সবটা ঠেকানো যায় না। পৃথা দারোয়ান রাখেনি এমন নয়, রেখেছিল, কাজ হয়নি। আসলে এইসব ঠেকাতে একটা স্বামী চাই। তাছাড়া উফ, এর থেকে এরা আজ কাক ভরে স্নান টান করিয়ে কপালে চন্দনের তিলক দিয়ে আমাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিতে পারত। আমি কাপা হাত এবং গলায় বললাম, তাছাড়া কি? কমলা দেবী মাথা নামিয়ে বিছানার চাদরে একবার হাত বোলালেন, বললেন, তুমি ছোট মাছ খাও তো বাবা? তোমার মেসোমশাই আবার ছোট মাছ এনেছেন। মাঝে মাঝে ছোট মাছ খাওয়া ভালো, চোখের তেজ বাড়ে। শুধু স্বামী হতে হবে না, সঙ্গে দারোয়ান হওয়ার প্রস্তাবও এসেছে। আগে কোনটা, স্বামী না দারোয়ান? মনে হচ্ছে এখানে দারোয়ানটাই মূল। তাছাড়া কি বললেন না তো? কমলাদেবী উঠে দাঁড়ালেন। তাছাড়া হলো, পৃথার বদ স্বামীটা নতুন করে গোলমাল শুরু করেছে। বদটা আবার পুলিশের কাজ করে, কোন থানায় আছে যেন। একদিন নাকি কসবার ফ্ল্যাটে এসেছিল, শুনে তো আমি খুব ভয় পেয়েছি। এ আবার কেমন কথা? ডিভোর্সের পরও ঘুরঘুর? নিশ্চয়ই টাকা পয়সা চায়। এবার হুজ্জুতি করবে। এখনও করেনি কিছু, শুধু শরবত খেয়ে চলে গেছে। তবে করবে, আর দেরি করতে চাই না বাবা। হাতের কাছে যা পাই কোনো সম্মানজনক কথা নয়। আমি বুঝতে পারছি এই সময় কিছু একটা বলা দরকার, কিন্তু কি বলা দরকার বুঝতে পারছি না। শুধু
বিড়বিড় করতে লাগলাম। এতক্ষণ সবটা পরিষ্কার হচ্ছে, তাহলে এ কারণেই এত খাতির যত্ন। তোমাকে এখনই কিছু বলতে হবে না, তুমি ভাবো, কটা দিন এখানে শুয়ে বসে ভাবো, তোমার যেটা মনে হয় সেটাই হবে। হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। আমার শুধু একটাই অনুরোধ, তুমি কি অনুরোধটা রাখবে? যাকে ঘাড় ধরে বের করে দেওয়া উচিত তাকে অনুরোধ? কাল থেকে সবই উল্টোপাল্টা শুরু হয়েছে। সত্যি সত্যি থর মরুভূমি এগিয়ে আসছে বোধহয়। আমি কাচুমাচু হয়ে বললাম, অবশ্যই রাখবো মাসিমা। এ আপনি কি বলছেন? আপনারা কাল থেকে যা করছেন সেই ঋণ আমি কোনোদিনই। আপনি বলুন, কসবারের ঠিকানা রাখো, একবার ঘুরে এসো। মতামত দেওয়ার আগে নিজের চোখে সবটা একবার দেখা দরকার। কথা শেষ করে কমলা দেবী সত্যি সত্যি একটা কাগজের টুকরো হাতে ধরিয়ে দিলেন। গলা আরও নামিয়ে বললেন, তোমার মেসোমশাইকে এখনই আবার এসব নিয়ে বলার কিছু দরকার নেই। পরে ফাইনাল হলে আমিই বলবো। তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলা দরকার। তুমি একবার যাবে তো? আমি বিড়বিড় করে বলে ফেললাম, যাব, অবশ্যই যাব। বড় নিশ্চিন্ত হলাম বাবা। তুমি মুখটুক ধুয়ে নাও, শম্ভু জলখাবার নিয়ে আসছে, আমি নিচে যাই। এটাও কি বাকি পড়া ভাড়া আদায়ের একটা থেরাপি, নাকি হুমকি? পর্ব 2 এখানেই শেষ করলাম। শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। এ পর্যন্ত শুনে থাকলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব, ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করলে আমি অত্যন্ত খুশি হব। ধন্যবাদ।